অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? এই মাত্র পাওয়া খুবই গরম খবর, অবশেষে ভারত থেকে কল রেকর্ড ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশি যারা অবস্থান করছে, আওয়ামী লীগের লোকজনেরা বা নেতাকর্মীরা তাদেরকে ফোন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কল করে কি কথাগুলো বলেছে, কি নির্দেশনা দিয়েছে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি বলে এবার মন্তব্য করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান। শেখ হাসিনা ভারতে থাকলেও ভারতের কোনো রাজনীতিবিদ, ভারতের কোনো মন্ত্রী কেউ তার সঙ্গে কথা বলবেন না। শেখ হাসিনা প্রাণ চেষ্টা চালিয়েছিলেন প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তারা সাফ জানিয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গিয়েছেন। পালাতে গিয়ে ওবায়দুল কাদের কিন্তু গণদোলাই খেয়ে সেখানেই আহত হলেন। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। সেক্ষেত্রে জাহিদটাকে গোলাম রানী সাহেব কী বলেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত দর্শক, চলুন বিষয় কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন নিত্য নতুন নিউজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি 50 বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না, 60 না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না। সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে, তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে, চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে। আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ, তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন, যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। এক, দ্বিতীয় যে বিষয়টি, আমরা যখন এই রাজপথে বিগত 2 মাস ধরে রয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামতগুলো আমাদের কাছে তুলে ধরছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন, সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার। মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি, আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই, আমরা যখন কোনো একটি লেখা লিখি, দেখি যে অসংখ্য মানুষ, আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি, নতুন একটি স্বাধীনতা পেয়েছি, আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এগিয়ে এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। আমরা আমাদের এই আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা, এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে। জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য, এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপর ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত। তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব। আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত, তাদের প্রত্যাশা কি সারা দেশের জনগণের, তার উপর ভিত্তি করে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, এবং আমরা যেভাবে কোন ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি, এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে, তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হাসনাত, খুব সংক্ষেপে। আচ্ছা, আমরা যেটা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার, কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্টের মতো করে যেই সব অ্যাক্ট আমাদের এসেছে, সেগুলো আমাদের বাকরুদ্ধ যখন করেছে তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে বা দ্বিমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এটা একটি প্যারামিটার। দ্বিতীয়ত হচ্ছে গত এই আন্দোলনের 2 মাসের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি, ছাত্রদের কাছে ছুটে গিয়েছি, রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি। সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি, সেখানে মানুষের আমাদের চাহনি দেখেছি, তাদের আশা দেখেছি, আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি। সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে, অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই। আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেই রাষ্ট্রের যাত্রা শুরুতেই একটা গভীর ষড়যন্ত্রের কিন্তু দৃশ্যপট, বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এগুলো অবজারভেশন করি, মনিটরিং করি। আমার মনে হয় এবার একটু শক্ত ভূমিকা যাওয়া দরকার। এরা যদি আর কোনো বাড়াবাড়ি করে তাহলে এদেরকে সরাসরি বিচি ঠকে দিতে হবে, কারণ কি এই মানুষগুলাই রাষ্ট্রের আবর্জনা, এরাই কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এর পাশাপাশি ভারত, তারাও কিন্তু একটা বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে চাচ্ছে, হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই। কথা বলছি যে গত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধরেন বিএনপি, জামাত বা অন্যান্য যে দলগুলো আছে বা নর্মাল যারা মানুষ আছে, বিভিন্ন প্রতিবাদের কারণে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা অ্যারেস্ট হয়েছিল অধিকাংশই তারা কিন্তু বের হয়ে গেছেন। এখন কারাগারগুলোর মধ্যে যারা আছে তারা কারা? তারা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন দলের নেতাকর্মী, তারা কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মের কারণে এরা বিভিন্ন মেয়াদের সাজা কাটছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ফাঁসির আসামি অথবা লম্বা সময়ের জন্য 20 বছর, 10 বছর, 15 বছর এরকম বড় বড় মামলায় আসামি হয়ে গেছে অনেক মানুষ আছে। সরকার পরিবর্তন হলেও এদের কিন্তু মুক্তি হবে না, কারণ এদের অপরাধগুলো ছিল জঘন্য। এই শ্রেণীটাই
এই শ্রেণীটাই আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন কারাগারে ভেতরে গোলাগুলি করার, বিদ্রোহ করার সাহস পাচ্ছে। কারারক্ষীরা তারা আহত হচ্ছে। এই অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে এরা জেল থেকে বের হয়ে ভাগতে চায়, অস্ত্র লুট হচ্ছে। এই সিচুয়েশনে গেল কত, মানে আপনি দেখেন 4 দিনে বাংলাদেশের মিনিমাম 10টা কারাগারে আমরা দেখলাম যে এই ধরনের ঘটনা। এরা কারা? এদেরকে আর ছাড় দেওয়ার দরকার নাই, রাষ্ট্রের টাকা দিয়া এদেরকে ভাতটা খাওয়ানোর দরকার নাই। সেই বিএনপি থেকে আজকের দিন পর্যন্ত বহুত মানুষ আছে ফাঁসির আসামি, লাইক ওসি প্রদীপ বারো, অনেকেই এরা কিন্তু কারাগারে বসে আছে। ভেতর থেকে ভারতের প্রেসক্রিপশনে হোক, নিজেদের প্রেসক্রিপশনে হোক, একটা পরিবেশ অন্যরকম তৈরির চেষ্টা চলছে। আজকেও আমরা দেখলাম চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করছেন, কারারক্ষীদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, করছে গোলাগুলি। দুপুর 2টা থেকে এই সংঘর্ষ আজকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। আমি তো মনে করি সেনাবাহিনীকে বসাইয়া এলএমজি সেট করে যারা কারাগারের দিকে দৌড় দিয়ে যাবে, একের পর এক শুধু বিচি বের হবে, আর একটা বুক দিয়া ঢুকবে, পেছন দিয়ে বের হবে, ঠিক এরকম দৃশ্যপট আমরা একটা দেখতে চাই। কারণ এগুলো অ্যালাউ করার সুযোগ নাই। অনেক মানুষ আছেন এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছেন। তারা চাচ্ছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। আবার অনেক সুযোগ সন্ধানী দলের নেতাকর্মীরা আছেন, এটা বিভিন্ন দলের মধ্যে আছেন, যে যাদের সাঙ্গপাঙ্গরা ভিতরে আছে, এরা বিভিন্ন গুরুতর অপরাধের কারণে জেল খাটছে। এদের কিন্তু মুক্তি দিলে, এই দেখেন ঢাকা শহরে আজকে পরিস্থিতি কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কি, এরকম দাগি কয়েদিদেরকে কোনোভাবেই বাহির থেকে ভেতর থেকে যেগুলো আছে একটা নির্বাহী আদেশ দিয়া সবগুলাই গণহারে কি করে দিতে হবে, ওই পারে পাঠাই দিতে হবে, নাহলে পরিস্থিতি কন্ট্রোলে আসবে না। 2-1টা কারাগারে এরকম পরিস্থিতি তৈরি করেন, ওই কারাগারের গেটের সামনে বা ভিতরে যেখানে থাকে বিদ্রোহ তৈরি করার চেষ্টা করে সেখানে ঝুলাই দেন, এরপর দেখবেন বাকিরা ভয় পেয়ে যাবে। এখন পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, সেনাবাহিনী এই মুহূর্তে সেখানে প্রটোকল দিচ্ছে। আর বাহিরে আমরা যদি আজকে দেখি জামালপুরে কারাগারে গোলাগুলি হয়েছে, হতাহতের সংখ্যা প্রায় 25। আপনি ভাবতে পারেন যে কি ঘটছে। কালকে দেখছি আমাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও এই ধরনের ঘটনা ঘটেছে, শেরপুর কারাগারে ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। জামালপুর জেলা কারাগারে গোলাগুলি এবং আগুন দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন 6 জন কয়েদি। এই ঘটনায় 14 জন কারারক্ষী, 5 জন কয়েদি সহ মোট 19 জন হতাহত হয়েছেন। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। আমরা যদি দেখছি যে আচ্ছা, জামালপুর কারাবন্দীরা নিজেদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে কারাগার এলাকাকে ঘিরে রেখেছে। আসামিরা 2 ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। বিদ্রোহী গ্রুপ প্রথমে ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে, দ্বিতীয় ফটক খুলে দেওয়ার জন্য জেলার আবু ফেতাহ সহ কারারক্ষীদের উপর তারা আক্রমণ করে। তো এখানে আমি যতটুকু বুঝতেছি, গেল কয়েকদিন দেশি বিদেশি একটা ষড়যন্ত্রকারী তো চাচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল হোক। কোন দল কোন নেতা এগুলো বুঝি না, এতটুকু বুঝি যে এই মুহূর্তে কারাগারের ভেতরে যারা আছে এগুলো সব দাগী আসামি, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, দুর্ধর্ষ অপরাধের আসামি। এদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যারাই বিদ্রোহ করছে, যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এদেরকে চিহ্নিত করে কারাগারের ভেতরে এগুলো রাষ্ট্রের টাকা দিয়া, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ভাতটা খাওয়ানোর দরকার নাই। এদের একটা সুস্থ ফয়সালা করে ওই পারে বিদায় করে দেওয়া হোক, কিছু আবর্জনাকে মুক্ত করা হোক। এইমাত্র পাওয়া খুবই গরম খবর, অবশেষে ভারত থেকে কল রেকর্ড ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশি যারা অবস্থান করছে, আওয়ামী লীগের লোকজনেরা বা নেতাকর্মীরা তাদেরকে ফোন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং কল করে কি কথাগুলো বলেছে, কি নির্দেশনা দিয়েছে, প্রিয় দর্শক আপনাদের সকলের শোনা দরকার। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু শুনতে পারবেন যে সেই কল রেকর্ডের মধ্যে আসলে শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের লোকজন বলেন নেতাকর্মীদেরকে কি নির্দেশনা দিয়েছে ফোন করে। যেই ফোন কলটা মুহূর্তের মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানায়া দেই। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায়। ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি যে এ নির্দেশনা দিচ্ছি সেটা কাউকে বলা লাগবে না। তোমরা প্রশাসনের কাছে বলবে অমুককে মারছে কেন, আমার ভাইকে মারছে কেন, জবাব দাও। তরুণদের এভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো মারছে কেন, জবাব দাও। শেখ হাসিনা আরও বলতে শোনা যায় শেখ হাসিনাকে, তোমরা সবাই সেফ থাকবা, নিরাপদে থাকবা, সবাইকে নিরাপদ থাকতে হবে, এটা মানুষকে জানিয়ে দিও। এ সময় অন্য কণ্ঠস্বর থেকে বলতে শোনা যায়, আপা আমরা ছাত্রলীগ আপনার সঙ্গে বেইমানি করি নাই, আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। 1000 গরিবের কথা বাসি হলে ফলে। আমি সেই প্রথম দিনই বলছিলাম যখন আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদটা তৈরি হলো, সেখানে সার্জিসের নাম না দেখে আপনারা সবাই হতাশ হয়েছিলেন। কারণ এই টোটাল আন্দোলনে নিজের ব্যক্তিত্ব, কথা, মেধা, এই 3টা জিনিস দিয়া গণমাধ্যম বা সবার অন্তরে জায়গা করে নেওয়া ছেলেটির নাম সার্জিস। ছাত্রলীগেরই এটা কিন্তু একজন সাবেক কর্মী, মানে যথেষ্ট স্মার্ট, মেধাবী, ভিশনারি, মানে স্বপ্নবাজ, স্বপ্ন দেখে। এখন স্বপ্ন দেখতে দেখতে একটা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার স্বপ্নই দেখছেন। অলিখিতভাবে রাজনৈতিক দল ঘোষণার একটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন। কৌশলী একটা বক্তব্য, ব্লুটুথ বয়, বাট এত কৌশলে দেওয়া দরকার নাই। আমরা জানি সার্জিস হচ্ছে বাংলাদেশের আগামী দিনে যদি এই সরকার স্টে করতে পারে তাহলে তৃতীয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি সামনে আসবে সেটা লিডিং করবে সার্জিস। আর সেই কথাটাই আজকে আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আপনার কি বলা হয় যে বিডি প্রতিদিন যে নিউজ পেজ আছে তারা বিষয়টাকে সামনে নিয়ে আসছে। এখন তার বক্তব্যটা শোনেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস বলছেন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ নেতৃত্ব? কিসের? রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব। কথাগুলোর কিন্তু গভীরতা আছে, একটু ভাঙা ভাঙা বুঝেন। দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে
ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে চায় এবং দেশ গঠন করার জন্য সামনের সারিতে প্রত্যাশা করে। এটাই 2024 সালের অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন। দেশের মানুষ যদি চায়, দ্যাটস দ্য পয়েন্ট, নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। দ্য ব্লুটুথ বয় রাজনীতিতে আসার ঘোষণাটা এতদিন ঘুরে পেঁচায় থাকলেও আমি বুঝতে পারছিলাম, কারণ আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে তার মেধা মাশাল্লাহ বলা উচিত। আর এই মুহূর্তে দেখেন গতকালকে থেকে তার অনেক ভিডিও আওয়ামী লীগের তারাও শেয়ার করছেন, বিএনপি জামাত তাকে পছন্দই করছেন। আবার অনেকে যারা নির্বাচন ইস্যুতে অনেকটা টেনশন আছেন কখন নির্বাচন হবে, তারা আবার সার্জিসকে পছন্দ করতেছে না। তারা মনে করতেছে এই সার্জিসের দরকার কি, তাড়াতাড়ি করে বিএনপির ক্ষমতা দিয়ে দাও, হ্যাঁ, বা জামাতের জন্য তো নির্বাচন কষ্টকর হবে, এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো তারা অনেকে যারা এই চিন্তায় আছে তাদের কাছে সার্জিস সেন্টার একটা বড় ধরনের বাধা হিসেবে সামনে চলে আসছে। আজকে এক ফেসবুক পোস্টে সে বলছে আপনার তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যে নাহিদ আসিফ যে জায়গা পেল সে যে পাইল না, বিষয় নিয়ে তার বক্তব্য সে তুলে ধরল যে নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানিয়েছে। বলছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে সরকারকে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তো এটা একটা বড় অর্জন, দেশের মানুষের স্বার্থে এটা একটা আত্মত্যাগ। অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ইউ গট ইট ভাই? শুনেন, এত বেশি বুঝি না, বাট কম তো বুঝি। আমি তখনই বলছিলাম যে যারা প্রধান উপদেষ্টা হয় নিরপেক্ষ একটা সরকার তারা করে, তারা কিন্তু ইলেকশন করতে পারে না। এখন ধরেন সার্জিসকে যদি এই উপদেষ্টা পরিষদে নিয়ে আসা হইতো তাহলে তার ইলেকশন করার সুযোগ থাকতো না। আর আসিফ আর হচ্ছে নাহিদ মেধাবী, ভিশনারি, বাট নট অ্যাজ স্মার্ট অ্যাজ সার্জিস। যেমনটা সার্জিস মেধা, কথা, আমি তার A to Z খুবই মুগ্ধ মাশাআল্লাহ। তো এই কারণেই ডক্টর ইউনূসের সিদ্ধান্ত থেকে হোক বা আসিফ নজরুলের সিদ্ধান্ত থেকে হোক বা যারাই আছেন পেছনে বা তাদের সমন্বয়কদের থেকে হোক, নতুন একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য দায়িত্বটা সার্জিসের কারণে আসছে। আর এই কারণে সে রাজনৈতিক দলের ঘোষণাটা সামনে নিয়ে আসছে। সে বলছে বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বের মধ্যে দেখতে চায়। এই তরুণদের মধ্যে কেউ সরকারে থাকবে, কেউ থাকবে রাজপথে, কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ইউ গট ইট? যারা বলছিলেন যে তুই বেশি বোঝস, তুই এটা কস সেটা কস, আর বেটা রাজনীতি কইরা আসতে হবে, খালি ওই ফেসবুকে বৈশা বা এলাকার মধ্যে চা দোকানে বৈশা রাজনীতি করলে এগুলো মাথায় কাজ করবে না। আমরা বিদ্যাপীঠ, শিক্ষাঙ্গন বিদ্যাপীঠে যাইয়া পড়াশোনা করছি, ভার্সিটি পড়াশোনা করছি, সেখান থেকে উঠে আসছি, সো কিছুটা পালস তো বুঝি। সেই কারণেই গতকালকে যখন উপদেষ্টা পরিষদের তালিকাটা আসছিল আমি সাথে বুঝতে পারতেছিলাম যে ইয়েস, দে হ্যাভ এ প্ল্যান বি। আর ওই প্ল্যান বিটাই হচ্ছে নতুন নেতৃত্ব। ডক্টর ইউনূসের যেই স্বপ্ন 2007-24 এসে সেটা বাস্তবায়নের জন্য শতভাগ প্ল্যাটফর্মটা পাচ্ছেন। আর যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এরপরে এই পুরোটা ফ্ল্যাট একদম মসৃণ। আর সেই রাজপথের যে রাজনৈতিক দলটা, সেটার ঘোষণা অলরেডি সার্জিস এলান করে দিয়েছে। তো আপনারা কি ভাবেন যে সার্জিসের মতন এত অল্প বয়সী একটা ছেলে, একবার অল্প বয়সী না, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে, পারবে নাকি নতুন একটা দলে এইভাবে লিড করতে? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।